আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস। ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কবিগুরুর রচিত এই ছন্দে শুরু করছি আজকের বাংলা ভাষা চর্চার আলোচনা সভা। আজকের আলোচনা সভা মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলার বুকে দাঁড়িয়ে ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের যৌথ উদ্যোগে আজকের আলোচনা সভা আমরা শুরু করতে চলেছি। আমাদের মধ্যে অনেক মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রারম্ভিক সূচনা পর্বে বাংলা ভাষা সাহিত্য বা বাংলা ভাষা তত্ত্ব এই বিষয়টি দেশীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল আলোচিত, এতটা বলা হয়তো সঠিক হবে না 2024 জুলাইয়ের আগে অবধি। কোনো ভাষাকে ধ্রুপদী ভাষা বা সাহিত্যের মর্যাদা প্রদান করতে গেলে কিছু বৈশিষ্ট্য অর্থাৎ তার প্রাচীনত্ব এবং সংশ্লিষ্ট ভাষার লিপিবদ্ধ ইতিহাস ইত্যাদি বিষয়ক কিছু বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্ব বহন করে। ধ্রুপদী ভাষায় মর্যাদা লাভ করেছে 2024 সালের এই জুলাই মাসে। আজ এই সন্ধ্যায় আমরা বাংলা ভাষার আলোচনা চর্চার প্রাক্কালে আমরা উল্লেখ করতে পারি এই বিষয়ে বঙ্গভাষা এবং সাহিত্যের ইতিহাসের চর্যাপদ অর্থাৎ বাংলা ভাষার প্রাচীনত্বের সাথে জড়িত এই চর্যাপদের ইতিহাস প্রায় 1200-1300 বছর এর প্রাচীনত্ব। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, যে নামটি না করলেই নয়, তার সম্পাদিত 1000 বছরের পুরাতন বাংলা বৌদ্ধ গান ও দোহা, এতে এই বিষয় গ্রন্থে তিনি চর্যাপদ বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর এক নাম বাংলা ভাষা তত্ত্বের ইতিহাসে, যার নাম অমরত্ব লাভ করেছে। তিনি এই চর্যা গান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করে এগুলিকেই প্রাচীন বাংলার নিদর্শন হিসেবে গ্রহণ করেছেন। আর এক নাম প্রখ্যাত ঐতিহাসিক অর্থাৎ বাংলা ভাষায় ইতিহাস, বাংলা ভাষায় যিনি ইতিহাস লিপিবদ্ধ করেছেন, ভারতবর্ষের ইতিহাস, বিশেষত প্রাচীন ভারতবর্ষের ইতিহাস এবং সাহিত্যের ইতিহাস, সেই নাম রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে এক নতুন জিনিস, এক নতুন তত্ত্ব উঠে এসেছে। সারনাথে শিলালিপির মধ্যে আধুনিক বঙ্গলিপির বিকাশের আদি স্বরূপ বিষয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। আমরা জানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এক বিখ্যাত নাম বাংলা ভাষায় ইতিহাস এবং ভাষা তত্ত্বের আলোচনার ক্ষেত্রে। পরবর্তী সময়ে প্রাচীন যুগের পরবর্তী অধ্যায় অর্থাৎ চলে আসি একবিংশ শতকে। 2004 সালের 12ই অক্টোবর তামিল ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দান করা হলো। 2008 সালে ধ্রুপদী ভাষায় মর্যাদা দেওয়া হলো কন্নড় ও তেলেগু ভাষাকে। 2013 সালে মালায়ালাম ভাষাটি, যা দ্রাবিড়ীয় ভাষা বংশ থেকে উৎপন্ন একটি ভাষা, এর প্রাচীনতম নিদর্শন খ্রিস্টপূর্ব 813 অব্দের। 2014 সালে আমাদের প্রতিবেশী অঞ্চল ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দান করা হলো। 2024 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার আইনের কিছু পরিবর্তন সাধন করেন এবং সাহিত্য একাডেমির লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটির সুপারিশ অনুযায়ী 25শে জুলাই 2024 কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ সারাভাই
এক বিবৃতিতে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অহমিয়াকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দান করার কথা ঘোষণা করেন। এই স্বীকৃতি অনুমোদন অনুসারে আজ বাংলার মাটিতে আমরা বাংলা ভাষা চর্চার যে আলোচনা সভা আয়োজিত করেছি, সেন্টার ফর ভারত স্টাডিজ এবং ভারতীয় ভাষা পরিষদের যৌথ উদ্যোগে আলোচিত এই সভা মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমাদের আলোচনা সভায় উপস্থিত মাননীয় অতিথিবর্গ আমাদের মঞ্চ আলোকিত করবেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার সূচনা হবে। আমি মাননীয় অতিথিবর্গকে মঞ্চে আহ্বান করছি। শ্রী বিবেক গুপ্তা, ডক্টর স্বাতী গুহ, ডক্টর পঙ্কজ কুমার রায়, শ্রী প্রসেনজিৎ বক্সি, প্রফেসর শম্ভুনাথ, ডক্টর অনিকেত মহাপাত্র। মাননীয় অতিথিরা মঞ্চে উপবিষ্ট হবেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার শুভ সূচনা হবে। শ্রী বিবেক গুপ্তা, ডক্টর পঙ্কজ কুমার রায়, ডক্টর স্বাতী গুহ, শ্রী প্রসেনজিৎ বক্সি, প্রফেসর শম্ভুনাথ, ডক্টর অনিকেত মহাপাত্র। ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের উদ্যোগে আলোচিত আলোচনা সভার শুভ সূচনা করছেন ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের পক্ষ থেকে সদস্যবৃন্দ এবং মাননীয় অতিথিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার শুভ সূচনা করছেন মাননীয় অতিথিবর্গ শ্রী বিবেক গুপ্তা, ডক্টর পঙ্কজ কুমার রায়, ডক্টর স্বাতী গুহ, শ্রী প্রসেনজিৎ বক্সি, প্রফেসর শম্ভুনাথ, ডক্টর অনিকেত মহাপাত্র। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা আলোচনা চক্রের শুভ সূচনা হলো। মাননীয় অতিথিবর্গ আসন গ্রহণ করবেন। ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের পক্ষ থেকে মাননীয় অতিথিবর্গকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং উপস্থিত সমস্ত শ্রোতৃবৃন্দকে জানাই ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের পক্ষ থেকে আমার সাদর আমন্ত্রণ। भारतीय भाषा परिषद के लिए ये बहुत गर्व का मामला है कि आज हमारे सभागार में बांग्ला भाषा को, जिसे आप बांग्ला में कहते हैं ध्रुपदी भाषा, उसे हम हिंदी में कहते हैं शास्त्रीय भाषा, क्लासिकल लैंग्वेज। तो हम सब जो बंगाल में रहते हैं, चाहे वह कोई भी भाषा हो, हम सभी के लिए ये गर्व की बात है कि आज बांग्ला को एक ध्रुपदी भाषा के रूप में, क्लासिकल लैंग्वेज के रूप में स्वीकृति मिली है। और आज इस गौरव को एक उत्सव में बदल डालने के लिए हमारे बीच डॉक्टर पंकज कुमार राय, श्रीमती बानी बोस, हमारी हिंदी की तरफ से विवेक गुप्ता जी जो सरमार के संपादक हैं और एक महत्वपूर्ण जनप्रतिनिधि हैं, और जो भाषाओं के बीच, संस्कृतियों के बीच एक पुल का काम हमारे इस प्रांत में, इस राज्य में कर रहे हैं। और स्वाति गुहा जी और प्रसेनजीत बक्सी और अनिकेत महापात्र, ये सभी विद्वान जो बांग्ला भाषा
के मूर्धन्य विद्वान हैं और हमारे बीच आज उपस्थित हैं। मैं भारतीय भाषा परिषद की तरफ से इन सभी का स्वागत करता हूं और आप सब आज यहाँ अनुभव करेंगे कि किस तरह से क्लासिकल लैंग्वेज के रूप में बांग्ला की स्वीकृति ने बांग्ला भाषा और साहित्य की जो गवेषणा है, जो शोध है, उसके लिए एक नया द्वार खोल दिया है और इससे हम अपने प्राचीन दर्शन, प्राचीन ज्ञान परंपराओं और इनकी जो समावेशिकता है, इंक्लूसिवनेस है, इसको हम समझने की कोशिश करेंगे। सुनीति कुमार चाटुर्जिया या सुकुमार सेन ये बांग्ला के ऐसे विद्वान रहे हैं जिन्होंने बांग्ला को या बांग्ला भाषा की शुरुआत, बांग्ला साहित्य की शुरुआत 1000 सदी के आसपास, 1000वीं ईस्वी के आसपास उन लोगों ने माना था। लेकिन क्लासिकल लैंग्वेज होने के लिए 1500 साल आवश्यक हैं। 1500 साल होने पर ही किसी भाषा को क्लासिकल लैंग्वेज मानते हैं। और जिस समय बांग्ला भाषा की शुरुआत हुई थी उस समय बांग्ला भाषा का मुख्य संपर्क जो बौद्ध धर्म का जो चर्या पद है या ऐसी बहुत सारी चीजों से उनका संबंध था। तो कैसे एक समन्वय के रूप में बांग्ला भाषा ज्ञान, इसकी ज्ञान परंपरा, इसका दर्शन विकसित हुआ, इसकी सब आप चर्चा करेंगे। मुझे सिर्फ एक बात कहनी है और वो ये कि हर भाषा का अपना एक विश्व होता है और उस विश्व का संरक्षण करना होता है, उस विश्व का विकास करना होता है। तो इस क्लासिकल लैंग्वेज के रूप में घोषणा के बाद एक तरह से ये बड़ी चुनौती है कि जो 1500 सालों की बांग्ला की परंपरा है वो किस तरह से नए इनोवेशंस की तरफ से की ओर और नए विकास की ओर आगे बढ़ेगी। एक तो ये चुनौती है और कैसे अपने भीतर का जो विश्व है, जो समावेशित विश्व है, उसकी रक्षा करेगी। मुझे एक बात और कहनी है कि बांग्ला भाषा और संस्कृत को भी तो 2005 में क्लासिकल लैंग्वेज के रूप में मान्यता दी गई थी। संस्कृत को भी ध्यान रखना चाहिए। पाली, प्राकृत इन भाषाओं को भी मान्यता मिली है। कुल 12 भाषाएं हो गई हैं अब एक तरह से क्लासिकल लैंग्वेज के रूप में। तो ये जो आखिरी बात मुझे कहनी है उस पर भी हो सकता है कि आप चर्चा करें कि मैं अनुभव करता हूं कि पूरी दुनिया में जो दो तरह की विषमता है, इनइक्वालिटी है। एक तो संपत्ति के स्तर पर भारी विषमता है, लेकिन भाषाओं के स्तर पर भी एक विषमता बहुत ज्यादा बड़ी है, क्योंकि अंग्रेजी का वर्चस्व इतना अधिक है, टेक्नोलॉजी का आक्रमण इतना अधिक है कि उससे बांग्ला भाषा, हिंदी या तमाम भाषाओं को समान रूप से जूझना पड़ता है इन नई चुनौतियों से। तो इन नई चुनौतियों से जूझते हुए कैसे हर भाषा, बांग्ला भाषा, तमिल, हिंदी और तमाम भारतीय भाषाएं कैसे अपने विश्व की रक्षा कर सकते हैं, कैसे अपनी भाषा के संसाधनों का विकास कर सकते हैं और कैसे अपनी भाषा की सामाजिक प्रतिष्ठा बढ़ा सकते हैं और कैसे भाषा को पावर से जोड़ सकते हैं। ये एक बड़ी चुनौती है, क्योंकि अंग्रेजी के वर्चस्व ने और टेक्नोलॉजी के हमलों ने एक इस समय बहुत समस्या पैदा कर दी है कि अंग्रेजी का जिस गति से विकास हो रहा है, भारतीय भाषाओं का विकास नहीं हो पा रहा है। तो एक तरह से मुझे लगता है कि एक अंतर्राष्ट्रीय भाषिक न्याय की भी जरूरत है, इंटरनेशनल लिंग्विस्टिक जस्टिस की जरूरत है, जहां इन ध्रुपदी भाषाओं और भी बहुत सारी जो ध्रुपदी भाषाएं नहीं हो सकती हैं। जैसे हिंदी तो कभी भी ध्रुपदी भाषा नहीं हो सकती, क्योंकि जो आधुनिक हिंदी तो 200 सालों की है, लेकिन जो हमारी प्राचीन हिंदी है उसको 1200 सालों से ज्यादा 1500 साल होने चाहिए। लेकिन जो ध्रुपदी भाषाओं का एक बहुत बड़ा दायित्व है, एक बांग्ला भाषा का भी दायित्व है, क्योंकि बंगाल में हिंदी, आधुनिक हिंदी का जन्म हुआ था यहाँ बंगाल में। इसलिए हमें ज्यादा गौरव का बोध होता है भारतीय भाषा परिषद में कि हम आज यहाँ मिलजुल करके बांग्ला भाषा के क्लासिकल लैंग्वेज बनने पर हम एक गौरव की अनुभूति कर रहे हैं और उसकी साझेदारी कर रहे हैं। तो मुझे लगता है कि आगामी चर्चा में बहुत सारे नए मुद्दे, नए विषय आएंगे। मैं इन्हीं शब्दों के साथ तमाम अतिथियों का, हमारे विद्यार्थियों का और हमारे विद्वानों का मैं
अभिनंदन करते हुए, उनका स्वागत करते हुए अपनी बात यहीं समाप्त करता हूं। बहुत बहुत धन्यवाद। ধন্যবাদ প্রফেসর শম্ভুনাথকে তার মূল্যবান বক্তৃতার জন্য। ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আমাদের পরবর্তী বক্তা শ্রী বিবেক গুপ্তা, হিন্দি দৈনিকের সম্পাদক শ্রী বিবেক গুপ্তা মহাশয়কে তার মূল্যবান বক্তৃতার জন্য অনুরোধ করছি। सबको मेरा नमस्कार, सबको मेरा प्रणाम। मंच पर हम लोग सबके अति प्रिय प्रोफेसर शंभुनाथ जी, भारतीय भाषा परिषद के हमारे डायरेक्टर भी हैं। सम्मानित मंच है, यहाँ पर आशीष भी है, शुक्ला जी, राजश्री जी हैं, विमला जी, जिनको मैं पहचान पा रहा हूँ। किसी का नाम छूट रहा तो मुझे माफ़ करेंगे। सबसे पहले तो मैं क्षमा चाहता हूँ कि मैं ज़्यादा देर रुक नहीं पा रहा हूँ, क्योंकि हमारी भी कई चुनावी गतिविधियाँ, हमारे यहाँ बाई इलेक्शन है। जब ये प्रोग्राम का निमंत्रण आया था तो उस समय बाई इलेक्शन की घोषणा नहीं हुई थी, तो हम लोग को उसके लिए दौड़ना पड़ रहा है। मैं इन विद्वानों के सामने तो क्या बोल अपनी बात रखूं, मैं खाली दो चार चीज़ों पर आप लोगों का ध्यान आकर्षण करना चाहूँगा। एक ये आज ये जो ऑडिटोरियम है, ये हमें बांग्ला भाषा या भारतीय भाषाओं का प्रेम दर्शा रहा है कि कहीं ना कहीं हम लोग अपना जो हमारी भावना है ये लोगों तक नहीं पहुंच पा रही है। नहीं तो आज इस इतने इम्पोर्टेंट मुद्दे पर और इतनी आज जो ये सदियों के बाद जो इस तरह का मौका मिला है, एक बांग्ला भाषा को क्लासिकल भाषा का दर्जा मिलना, उस पर कम से कम ये हॉल खचाखच भरा हुआ होना चाहिए, स्टूडेंट्स होने चाहिए, कई लोग होने चाहिए। पर मुझे लगता है कहीं ना कहीं अगली पीढ़ी में भाषा के प्रति, साहित्य के प्रति, सब चीज़ के प्रति कहीं ना कहीं रुचि कम हो रही। जैसा कि प्रोफेसर साहब ने कहा, इंग्लिश कहीं कहीं हावी होते जा रही है। मैं प्रोफेसर साहब जितना ज्ञानी तो नहीं हूँ, बट इतना कहना चाहता हूँ कि जब आप गूगल करते हैं तो बांग्ला भाषा जो है विश्व की 5वीं सबसे लोकप्रिय भाषा में आती है। बांग्लादेश, त्रिपुरा, असम, बंगाल, अगर इन चारों को मिला लिया जाए तो करीब करीब 27 करोड़ लोग, 2.27 मिलियन, जिसको या 270 मिलियन, 27 करोड़ लोग जो है वो बांग्ला भाषा का प्रयोग करते हैं। हाल ही में जो अमेरिकी राष्ट्रपति का चुनाव हुआ, उसमें एकमात्र जो भारतीय भाषा प्रयोग हुई वो बांग्ला भाषा थी। मतलब बैलेट पेपर जो अमेरिकी राष्ट्रपति के इलेक्शन में भी अंग्रेजी के अलावा कुछ और राष्ट्र के भाषाएं थी, भारत का प्रतिनिधित्व करती थी हमारी प्यारी, हमारी अपनी बांग्ला भाषा। तो विश्व में हम जाने जा रहे हैं, मगर कहीं ना कहीं अपने ही घर में हमारी कहीं ना कहीं कमी रह जा रही है। मैं जोड़ा सांकू, जो कि बड़ा बाजार क्षेत्र से के रूप में भी जाना जाता है, मैं वहाँ से विधायक हूँ। विधायक बनने के बाद हमने अपने इलाके के स्कूल का जायजा लिया। एक बहुत पीड़ा हुई, एक बहुत दुखद चीज़ हुई हमारे साथ, जो मैं आप लोग के साथ बांटना चाहता हूँ। हमारे एरिया में जो बंगाली मीडियम स्कूल्स हैं, माँ बाप अपने बच्चों को स्कूलों में भेजना नहीं चाहते। वो स्कूल खाली जा रहे हैं, वहाँ सिर्फ टीचर्स ही टीचर्स हैं। कहीं 2 बच्चे हैं, कहीं 3 बच्चे हैं, कहीं 5 बच्चे। बट जब मैं ग्रामीण, जैसे कि आज मैं पानी हटी, नहीं हटी, सब जब मैं ग्रामीण इलाके में जा रहा हूँ, वहाँ अभी भी प्रेम, स्कूल खचाखच भरे हुए बच्चों में है, डिमांड ज़्यादा है। हम लोग और तेजी से स्कूल बनाएंगे तो वहाँ पे भी लोग और बांग्ला भाषा पढ़ना चाहेंगे। सुंदर भाषा है। बचपन में हमने भी स्कूल में पढ़ा था। मेरी बांग्ला उतनी अच्छी नहीं है, इसलिए मैं हिंदी में बोल रहा हूँ। मेरी इच्छा थी कि मैं बांग्ला में कुछ बोल पाऊँ, मगर तुम्ही, तुम्हार, अपनी, अपनार, अमार, हर हिसाब से, हर लहजे को क्या मान सम्मान देना है, वो इस भाषा ने बहुत खूबसूरती से निकाला। अंग्रेजी में हम लोग अंकल, आंटी, ग्रैंडमदर, ग्रैंडफादर कर देते हैं। बांग्ला में ठाकुर, काकुमा, जेठू, सब रिश्तों को बहुत सुंदर तरीके से दर्शाया गया है, सुंदर तरीके से किया। मगर चिंता, जब आप लोग सब चिंता करें तो मैं चाहूंगा कि आप लोग इस विषय पे चिंता करें कि हमारे शहरों को, कलकत्ता, आसनसोल, सिलीगुड़ी,
ये 3 केंद्र बिंदु शहर इसलिए बोल रहा हूँ क्योंकि मैं इन तीनों में रेगुलर जाता हूँ। यहाँ क्यों बांग्ला भाषा जो स्कूल हैं, बंगाली मीडियम जो स्कूल्स हैं, वहां क्यों माँ बाप अपने बच्चों को नहीं भेजना चाहते। और कभी कभी मुझे सबसे पहले बोला जाता है कि बांग्ला कौन पढ़ेगा या बांग्ला पढ़ के क्या होगा। बांग्ला साहित्य संस्कृति तो अपनी जगह है ही, मगर मैं आपको एक दो चीजों के बारे में खाली जानकारी देना चाहता हूँ। लिंक्डइन, जिसका सोशल मीडिया से कोई लेना देना नहीं है, लिंक्डइन खाली एक ऐसा प्लेटफॉर्म है, एक ऐसी जगह है जहां लोग नौकरी खोजने जाते हैं। जिस दिन लिंक्डइन ने अंग्रेजी को छोड़कर भारतीय भाषाओं, मतलब अंग्रेजी के अलावा उसने 6 भारतीय भाषाओं को अपनाया था, मराठी, तमिल, हिंदी, बांग्ला, तेलुगु और एक और मैं नाम भूल रहा हूं, इन भाषाओं को अपनाया। अगर लिंक्डइन पहले 100 लोग यूज कर रहे थे तो उस दिन से 1000 लोग यूज करना चालू किए। 10 टाइम्स, 10 गुना ज्यादा लोग लिंक्डइन को यूज करने लग गए, क्योंकि अब वो अपनी भाषा में चीजों को पढ़ पा रहे थे, समझ पा रहे थे। Amazon, फ्लिपकार्ट, बहुत सारे ऐसे लोग हैं जो इंडियन लैंग्वेजेस के ऊपर में धुआंधार काम कर रहे हैं। दुनिया भाषा के साथ जुड़ रही है, काम कर रही है, मगर हम ही लोग कहीं ना कहीं अपनी भाषा को ठीक तरीके से लोगों तक शायद नहीं पहुंचा पा रहे। मैं किसी पे ना तो दोष देना चाहता हूं, ना मैं किसी की गलती बताना चाहता हूं। मैं खाली इतना बताना चाहता हूं कि ये जो आज इतना बड़ा काम हुआ, हम तो इसको इतना ही कहेंगे कि ये बहुत देरी से हुआ। प्रोफेसर साहब कह रहे हैं कि 1500 साल बाद मिलना चाहिए था, कोई कानून होगा या कुछ ना कुछ। प्रोफेसर साहब बोले तो मैं उनकी बात को काटूंगा नहीं, सही बोल रहे। मुझे लग रहा है, क्योंकि जब भी मैं बांग्ला भाषा के बारे में अगर मैं रिसर्च करना चाहूं तो नोबेल प्राइज फॉर लिटरेचर पूरे भारतवर्ष में रविंद्रनाथ टैगोर को बांग्ला भाषा के लिए मिला। आज तक किसी और भाषा के किसी भी साहित्यकार को नोबेल प्राइज फॉर लिटरेचर नहीं मिला। मतलब मैं बार बार आपका ध्यान आकर्षित करना चाह रहा हूं कि दुनिया हमें पहचान रही है, मगर हम अपनी बात शायद दुनिया तक नहीं पहुंचा पा रहे। आज सोचिए, रविंद्रनाथ टैगोर को नोबेल पीस प्राइज मिले हुए करीब करीब, अगर मेरी याददाश्त ठीक है तो 80-90 साल, 90 साल, 30, सोचिए तो कितने साल हो गए। तो उतने साल पहले हम चाहे न चाहें साहित्य के रूप में बांग्ला भाषा को पहचान रविंद्रनाथ टैगोर ने दिला दी थी। गीतांजलि के जरिए, बाकी उनकी लेखनी के जरिए रविंद्रनाथ टैगोर ने हम लोगों को सब कुछ दिला दिया। तो मैं ये कहना चाहता हूं, भाषा समृद्ध है, भाषा हमारे बातचीत करने का माध्यम है, संपर्क है, मगर बांग्ला भाषा हम लोग सबको बहुत प्यारी है। हम लोग यहाँ बंग भूमि में रहते हैं, यहाँ हम लोग कई बार लड़ाई करते रहते कि ये इस भाषा में होना चाहिए, उस भाषा में होना चाहिए, इस भाषा का। मैं ये कहता हूँ, सुंदर भाषा है, समृद्ध भाषा है, इस भाषा को अपनाओगे तो कुछ ना कुछ सीखने को मिलेगा। अपना इसका एक अपना फ्लेवर, अपना एक कल्चर, अपना वो। मगर शहरों में ये भाषा खतरे में जरूर आ चुकी है। और बांग्ला सिनेमा से लेकर, बांग्ला सिनेमा शहरों में नहीं चल रही है, गांवों में चल रही है। मैं खाली डेटा की बात कर रहा हूं, मैं कोई अपना इसमें मिर्च मसाला नहीं लगा रहा हूं, मैं कोई आप लोगों को वो नहीं बता रहा हूं कि कलकत्ता में, आसनसोल में, सिलीगुड़ी में, 3 शहरों का मैं जिक्र कर रहा हूं, यहां कुछ ना कुछ प्रॉब्लम जरूर। कलकत्ता की आबादी करीब करीब 1.5 से 2 करोड़ के आसपास है। आसनसोल की आबादी भी 1 करोड़ है और सिलीगुड़ी की आबादी 50 लाख है। अगर इन तीनों को मिलाया जाए तो पश्चिम बंगाल की जो 11 करोड़ की आबादी है, उसमें से 3.5 करोड़, मतलब जो ऑलमोस्ट 35% आबादी जो है इस भाषा से विमुख हो रही है। तो आज आप लोग जब चर्चा करें तो इस पर भी जरूर चर्चा करें कि ये क्यों हो रहा है और इसको हम लोग कैसे ठीक कर सकते हैं, कैसे सुधार सकते हैं, या क्या इसके लिए हम लोग और करना चाहिए आने वाले दिन में, आने वाली पीढ़ी में। क्यों बच्चे नहीं पढ़ना चाहते, जबकि ये साबित हो चुका है कि बांग्ला पढ़ने के बाद अगर आप MA इन बांग्ला कर रहे हैं तो एक भविष्य है। लिंक्डइन, सोशल मीडिया, बहुत सारे लोग आपको काम पे भी ले रहे हैं, काम भी कर रहे हैं। अखबारों का चलन शायद थोड़ा कम हुआ हो, मगर खबरों का चलन कम नहीं हुआ, पुस्तकों का चलन कम नहीं हुआ। अलग अलग तरह की किस्से, कहानी, सब कुछ लिखा जा रहा है। क्यों? तो काम हो रहा है। हम इस काम का हिस्सा कब बने, कहाँ बने, कैसे बने, ये मुझे नहीं पता। ये आप लोग सब इस पर चर्चा जरूर करें। मैं एक बार अपनी फिर पुनः कहता हूँ, बहुत बहुत बधाई पूरे बंग भाषी समाज को,
पूरे बंगाल की भूमि को और पूरे हर उस भूमि को जहाँ बांग्ला भाषा प्रयोग होता है। मैं चलते चलते एक छोटी सी घटना बताना चाहता हूँ। प्रिंटिंग पैकेजिंग हम लोग का काम है, व्यवसाय है। उस चक्कर में एक बार हम इटली में, बहुत छोटा सा शहर है बोलोनिया बोलकर, मिलान से कोई 200 किलोमीटर दूर है। दिन भर एग्जीबिशन में करने के बाद शाम को जो वहाँ जो सिटी सेंटर, जो शहर का कॉर्नर होता है, वहाँ हम लोग घूमने निकले। तो अचानक हमारे साथ एक हमारे बंगाली मित्र थे, बंधु, मित्र बोलूं बंधु बोलूं, हम लोग दोनों घूम रहे थे। तो अचानक कान में कुछ बांग्ला भाषा के शब्द पड़े। मैंने अपने मित्र को पूछा, तुमने कुछ कहा? मैंने उसको बोला, नहीं हम तो कुछ नहीं कहे। फिर हम दोनों ध्यान से सुनते रहे तो बांग्ला भाषा के कुछ हमको अल्फाज सुनने लगे। मुड़ के देखे तो वहां पे कुछ लोग बात कर रहे थे। तो हम लोगों ने उनसे बात की। तो वो लोग वहां पर करीब करीब 14-15 साल से रह रहे थे। उन लोगों ने जैसे ही बांग्ला भाषा हमारे मुंह से सुनी, वो इतने भाव विभोर हुए कि हम लोगों को पूछा कि आपका आगे का क्या कार्यक्रम है। तो हम लोगों को एक रेस्टोरेंट में ले गए और वो इटालियन भाषा में, हम उससे बांग्ला में बात कर रहे थे और वो उस वेटर से बांग्ला, हमारी बांग्ला को समझ के इटालियन में बात करके उसको पूरा ऑर्डर दे रहे थे। मैं ये कहना चाहता हूं कि बांग्ला भाषा जो है कोने कोने तक पहुंच चुकी है। अब आइए हर कोने को जोड़ें और उस सबका हम लोग हिस्सा बने। नमस्कार, धन्यवाद। ধন্যবাদ শ্রী বিবেক গুপ্তাজি মহাশয়কে তার মূল্যবান সময় এবং মূল্যবান বক্তৃতার জন্য। আমাদের পরবর্তী বক্তা নিউ আলিপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী অনিকেত মহাপাত্র, ভারতীয় ভাষা পরিষদ ও সেন্টার ফর ভারত স্টাডিজের উদ্যোগে আলোচিত যে আলোচনা চক্র আজ অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে ডক্টর অনিকেত মহাপাত্র স্বাগত ভাষণ উপস্থাপিত করবেন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের এবং দর্শক আসন উপবিষ্ট যারা, তাদের প্রত্যেককে যথাযোগ্য অভিবাদন জানিয়ে আমি আমার সীমিত বক্তব্য পেশ করব। শুরুটা এভাবে করা যেতে পারে যে সংখ্যা কিছুই নয়, সংখ্যা মাত্রই, ফলে কতজন দর্শক আসনে আছেন ওটা ব্যাপার নয়, আমরা কতটা, মানে যারা আছেন তারা কতটা আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারলেন সেটাই বড় ব্যাপার। এবং এই বাংলা ভাষার যে প্রেক্ষিতটাকে এভাবে করতে পারি চর্যাপদ দিয়ে, আজই ভুসুকু বঙ্গালী ভৈলি চর্যাপদে রয়েছে যে আজ ভুসুকু বাঙালি হয়ে গেল। এই যে ধরুন আমার টাইটেলটা, মানে আমার পদবিটা মহাপাত্র, এটা কিন্তু ওড়িশি পদবী। কিংবা ধরুন এখানে উদ্যোক্তাদের মধ্যে যারা রয়েছেন, কারো পদবী পোদ্দার, কেউ ঝুনঝুনওয়ালা, সবাই কিন্তু আজকে একত্রিত হয়েছে বাংলা ভাষার টানে। ফলে এই যে ভাষিক পরিচয় কিংবা স্থানিক পরিচয়, এটার কিন্তু বহু মাত্রা রয়েছে। সেটা কোথায় মিলছে তার উপরে নির্ভর করে আমাদের উদ্যোগ, আমাদের চেতনা এবং আমাদের কর্মপ্রয়াস। বিবেকবাবু বলছিলেন, আমি তার কথার সঙ্গে যুক্ত করতে চাই, এই বাংলা ভাষা হলো সেই ভাষা যার হাত ধরে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার এসেছিল। রবীন্দ্রনাথ শুধু প্রথম ভারতীয় নোবেল প্রাপক নন, রবীন্দ্রনাথ ছিলেন এই এশিয়ার প্রথম নোবেল প্রাপক। ফলে এটা কিন্তু গৌরবের জায়গা। এটা ডক্টর গুহ আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমি শুরুটা করতে চাই। একটা ভাষার যে ধ্রুপদী মর্যাদা, সেটির ক্ষেত্রে যেমন প্রাচীনত্ব রয়েছে, তেমনি করে সেই ভাষার ধার ভারের ব্যাপারটাও আছে। সেই মাপকাঠিতে বাংলা কিন্তু অনেক এগিয়ে,
কারণ আমরা জানি এই যে নোবেল পুরস্কার, এটা নিয়েও অনেক প্রশ্ন হয়, সব পুরস্কার নিয়েই প্রশ্ন থাকে এবং প্রশ্ন থাকা উচিত। দেখা যাবে যে একটা বড় সংখ্যক বাঙালি সাহিত্যিক মনোনয়ন পেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার জন্য। শেষ অবধি ব্যাপারটা দাঁড়ায়নি, ঠিক যেমন করে রবীন্দ্রনাথের এই নোবেল পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রেও শেষ অবধি দড়ি টানাটানি চলেছিল, কারণ ওখানেও তো ভোটাভুটি হয়। ফলে সেটা যাই হোক, এটা আরেকটা মাপকাঠি যে কতজন মনোনয়ন পেলেন, এটাই কিন্তু মানে প্রাথমিক একটি দিক। এবারে যেটা আমি বলতে চেষ্টা করব সেটা হলো সেন্টার ফর ভারত স্টাডিজ, তাদের আমি প্রস্তাব দিয়েছিলাম যখন দেখলাম যে এরকম একটি ঘটনা ঘটলো একটি ভাষার ক্ষেত্রে এবং সেই ভাষার সাহিত্যের ক্ষেত্রেও, তো এটাকে উদযাপন দরকার। তারা সেটা সাগ্রহে গ্রহণ করলেন এবং আরো চমৎকৃত হলাম যখন আমি এই ভারতীয় ভাষা পরিষদে শ্রীমতী পোদ্দার, শ্রীযুক্ত ঝুনঝুনওয়ালা কিংবা শ্রীমতী অমৃতা, তাদের সঙ্গে যখন কথা বললাম, এই আগ্রহ অকল্পনীয়। তারা এটা নাও করতে পারতেন, কিন্তু তাদের যে আগ্রহ শুধু সেই দিনের আগ্রহ নয়, আমি যেহেতু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম, তারপরে অনেকবার কথা বলা, বিভিন্ন উদ্যোগ এবং আজকের এই অবধি, এটা অকল্পনীয়। সত্যিকারে মানে ধন্যবাদের যোগ্য তারা। এই ধরনের প্রয়াস যদি চলে, এটা শুধু একটা ভাষার ধ্রুপদী আনার প্রশ্ন নয়, একটা সমগ্র ভাষিক যে চেতনা, সেটার জন্য এটা খুব ধনাত্মক দিক। এখানেই শেষ নয়, আমি কিন্তু কোনো মানে বুকিশেতে যাব না, আমি জাস্ট অ্যানেকডট গুলো দেবো। আজকেই কথা হচ্ছিল, আমাদের দর্শক আসনেই আছেন, তাকে আজকেই আমি চিনলাম, শ্রীযুক্ত ভট্টাচার্য, যে এই মুহূর্তে বাংলা ভাষা বাঁচবে কি করে। এমনি বাড়িতে কথাবার্তায় ভাষা বাঁচে, সেটা অন্যরকম বাঁচা, কিন্তু বাঁচতে হয় একটা ফ্রেমেও। যেমন করে কোনো ভাষার যদি ব্যাকরণ না লিখিত হয়, ওই ভাষা কি হবে না একসময় মানে যুগে যুগে, যুগ যুগ কেন, সময়ে সময়ে কিংবা স্থানান্তরে ওটা বদলে বদলে যাবে। তার কোনো একটা নির্দিষ্ট ফ্রেম থাকবে না। ফ্রেম থাকাটা যে বাধ্যতামূলক আমি সেটা বলছি না, ভাষা চলমান একটা কিছু, তাতে পরিবর্তন আসবে, কিন্তু মোটের ওপরে একটা ফ্রেম থাকবে। যেমন করে একটা নদী বয়ে যায়, নদী আপন বেগে পাগলপাড়া হোক, কিন্তু তার একটা খাত মোটামুটি থাকে, সেই খাত যেন হচ্ছে ব্যাকরণ। তেমনি করে ভাষার বেঁচে থাকার ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তাও রয়েছে, মানে প্রাতিষ্ঠানিক একটা পৃষ্ঠপোষকতার জায়গাও রয়েছে। সেক্ষেত্রে এটাকে আবশ্যিক করে তোলা যায় কিনা, করলে সেটা কতটা যৌক্তিক হবে সেটা আমি জানি না, কিন্তু এই ভাষার পক্ষে সওয়াল করতে গেলে এটা করা যায় কিনা সেটা ভেবে দেখার দরকার আছে। সবাইকে ধন্যবাদ, আমরা শোনার অপেক্ষায় থাকলাম। নমস্কার। ধন্যবাদ শ্রী অনিকেত মহাপাত্র মহাশয়কে। আমাদের পরবর্তী বক্তা আজকের যৌথ উদ্যোগে যে আলোচনা সভা বাংলা ভাষায় আলোচিত হচ্ছে, সেই আলোচনা সভায় আমরা আমন্ত্রণ করব শ্রী প্রসেনজিৎ বক্সী মহাশয়কে। কনসাল্টিং এডিটর প্রসার ভারতী শ্রী প্রসেনজিৎ বক্সী। নমস্কার আপনাদের সবাইকে, যারা মঞ্চে রয়েছেন এবং যারা শ্রোতা হিসাবে রয়েছেন। নানা রকম গম্ভীর গবেষণামূলক কথা বা আলোচনা হতে পারে, কিন্তু আমি যেহেতু
এমন একটা পেশার সঙ্গে জড়িয়ে রয়েছি যে পেশাটাতে দৈনন্দিনভাবে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এবং সেইখানে কোথায় ভাষা চর্চার একটা জটিলতা রয়েছে সেই জায়গাটা থেকে আপনাদের দু একটা কথা বলবার চেষ্টা করব নিজের অনুভূতি থেকে। হতে পারে তার মধ্যে দু একটা কথা অপ্রীতিকরও হতে পারে, কিন্তু বাস্তবটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাটা বোধহয় ঠিক নয়। যেটা অধ্যাপক মহাপাত্র বলছিলেন যে একটা ভাষাকে জীবন্ত রাখতে গেলে তার মধ্যে একটা গতি থাকা প্রয়োজন এবং এই গতির সঙ্গে সঙ্গে ভাষা সবসময় পরিবর্তনশীল হয়, সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম শব্দ সেখানে আসে অথবা কোনো শব্দের পরিবর্তন ঘটে এবং একই সঙ্গে ব্যাকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ভাষার ক্ষেত্রে ব্যাকরণ যদি অত্যন্ত শক্তিশালী না হয় তাহলে সেই ভাষাকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়। এবং তৃতীয়ত, দৈনন্দিন জীবনে সেই ভাষাটা যদি ব্যবহার না হয় তাহলেও সেটা খুব অসুবিধাজনক জায়গায় গিয়ে পৌঁছয়। ভাষা যখন কোনো একটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে আবদ্ধ হয়ে যায় যে এরা ছাড়া ওই ভাষাটা কেউ ব্যবহার করবেন না, তখন সেই ভাষাটার বেঁচে থাকা, বিস্তার লাভ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বাংলা ভাষা নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে আলোচনা করতে গিয়ে প্রথমে একটা জিনিস স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে বাংলা এইরকম একটা ভাষা ভারতবর্ষের মধ্যে যে ভাষাটা অন্য একটা দেশের জাতীয় ভাষা। অতএব বাংলার দুটো দিক আছে, বাংলা ভারতের বাংলা আর বাংলাদেশের বাংলা। এটার বিরুদ্ধে এটার সম্বন্ধে কোনো লুকোচুরি করার কোনো জায়গা নেই, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, এটা বাস্তবতা। ভারতবর্ষের বাংলা এবং বাংলাদেশের বাংলা। আমরা যদি আলোচনা করব আমাদের শুধুমাত্র ভারতবর্ষের বাংলা নিয়ে আলোচনা করাটা জরুরি। বাকি যে শব্দটাকে বাংলাতে বলা হয় আদিক্ষেতা, সেই আদিক্ষেতাটা যত বেশি করব তত বেশি বাংলা ভাষা ডুববে এবং পশ্চিমবঙ্গের নিরিখে বা ভারতবর্ষের নিরিখে যত বেশি বাংলা ভাষাটা চর্চা করব তত বেশি বাংলা ভাষা আরো সমৃদ্ধ হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে একটু আগে বিবেক বলে গেল আমেরিকার ব্যালট পেপারে সেখানে বাংলা ভাষার ব্যবহার হয়েছে, সেটা হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য নয়। কিন্তু ইংল্যান্ডের একটা মেট্রো স্টেশনের নামের ওপরে বাংলা ভাষায় লেখা আছে স্টেশনটার নাম, সেটা কিন্তু বাংলাদেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য নয়। কিন্তু এই বাস্তবটা বোঝাটা খুব জরুরি এবং জরুরি বলেই, জরুরি এতদিন আমরা এটা ভাবিনি বলেই পশ্চিমবঙ্গে বাংলা ভাষাটা ক্রমশ সংকুচিত হয়েছে। কি ভাবে সংকুচিত হয়েছে সেটা আমাদের ভাবতে হবে। সংকুচিত হয়েছে যে আমরা এখানে বাংলা ভাষায় শিক্ষাটাকে এমন একটা জায়গায় রাজনৈতিক কারণে হোক বা প্রতিযোগিতামূলক জায়গাতে টিকে থাকার ক্ষেত্রে নিজেদের অপদার্থতার কারণেই হোক, মা বাবারা ছেলে মেয়েদের বাংলা ভাষায় পড়ানোর ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে। এবং এই ক্ষেত্রে শাসক দল যখনই থেকেছেন তারা অত্যন্ত নেতিবাচক ভূমিকা পালন করেছেন বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নতির ক্ষেত্রে, বাংলা ভাষায় শিক্ষার ক্ষেত্রে যে ধরনের ক্রম বিবর্তন সিলেবাস দরকার সেই ক্রম বিবর্তন সিলেবাস থাকেনি। সিলেবাস একটা তৈরি হয়েছে, সেটা দিনের পর দিন থেকে গেছে, বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে। আমি আজকের কথা বলছি না, আমি গত 50 বছরের ইতিহাস নিয়ে বলছি। অতএব এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার চেষ্টা না করাই ভালো। এই বাস্তবতাগুলো ঘটেছে এবং তার পাশাপাশি যখন এই যে শহরে, এটা ঘটনা যে শহরের মা বাবাদের যাদের কাছে আর্থিক সামর্থ্য আছে বা যারা একটু বেশি স্বপ্ন দেখতে জানে বা স্বপ্ন দেখার মতো তাদের সুযোগ আছে, তারা তাদের ছেলে মেয়েদের সম্বন্ধে একটা অন্যরকম স্বপ্ন দেখেছেন এবং সেখানে ইংরেজি ভাষাটাকে তারা সঙ্গে নিয়ে নিয়েছেন। যার ফলে বাংলাটা এবং বাড়িতে বাংলা বলাটার মধ্যে তারা একটা মানে সামাজিক ভাবে পিছিয়ে থাকা মনে করেছেন
বা বাংলাটাকে ইংরেজির সঙ্গে মিশ্রণ ঘটিয়ে এমন একটা উদ্ভূতরে ভাষা তৈরি করেছেন, যে কারণে কিন্তু যে মৌলিক ধ্রুপদী বাংলা ভাষা তার চর্চাটা পশ্চিমবঙ্গের মাটিতে কমতে 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 এইরকম একটা জায়গায় এসে গেছে যে আজকে আমাদের আশঙ্কা প্রকাশ করতে হচ্ছে যে এরকম একটা আলোচনা, সত্যি কথা বলতে কি বাংলা ভাষা ভারতবর্ষে ধ্রুপদী হিসাবে স্বীকৃত হওয়ার পরে এই ধরনের অনুষ্ঠান কিন্তু এই প্রথম। তার জন্য আমি বাংলা ভাষা পরিষদ, ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজকে মানে আমি কি বলবো প্রচন্ডভাবে উৎসাহিত করব এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা এই অনুষ্ঠানটা করেছেন বলে। তাই যেটা অধ্যাপক মহাপাত্র বললেন যে সংখ্যাটা বড় কথা নয়, শুরুটা অত্যন্ত জরুরি ছিল। এরপরে আমি আমার নিজের পেশার ক্ষেত্রে আসি। মজার কথাটা হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে বা অন্য কোনো ভাবে সবসময়কে বাংলাকে ভারতবর্ষের সাংস্কৃতিক পীঠস্থান বলে থাকি, বিদ্যার পীঠস্থান বলে থাকি, সে যে কোনো ভাষাতেই হোক না কেন। কিন্তু মজার কথা হচ্ছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সংবাদপত্র পাঠকের সংখ্যা সবচেয়ে কম, এবং এই আনন্দবাজার পত্রিকার মতো একটা তথাকথিত বৃহৎ পত্রিকা তাদের জেলাওয়ারি যে সমস্ত পাবলিকেশন অর্থাৎ এডিশন বলা হয় সেগুলো অন্যান্য রাজ্যের তুলনায় সবার শেষে হয়েছে। একটা মারাঠি কাগজের আজ থেকে 40-50 বছর আগে যখন 5টা এডিশন থাকতো, একটা বিহারের হিন্দি কাগজে যখন ঝাড়খণ্ড হয়নি তখন 5-6টা এডিশন থাকতো, একটা গুজরাটি কাগজের আজ থেকে 50-60 বছর আগে যখন 5টা এডিশন থাকতো, তখন পশ্চিমবঙ্গের একমাত্র কাগজ যেটা বড় কাগজ বলে মনে করা হয় আনন্দবাজার, তারা শুধু কলকাতা থেকেই প্রকাশ করতো, আর কোথাও কিছু করতো না। উত্তরবঙ্গটাকে কোনো রকমে সামাল দিয়েছে উত্তরবঙ্গ সংবাদ। অতএব এটা বুঝতে হবে যে সমস্যার শুরুটা কিন্তু এখনই নয়। আমি সংবাদপত্রের উদাহরণটা দিচ্ছি এই কারণে যে সংবাদপত্র প্রতিদিনের ক্ষেত্রে ভাষাটাকে বাঁচিয়ে রাখার একটা অন্যতম হাতিয়ার বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে। তারপরে যখন টেলিভিশন এসেছে, সেই টেলিভিশনে হিন্দির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে টেলিভিশনের একটা ভাষাকে তৈরি করবার জন্য অনেক বেশি সেখানকার ভাষাবিদরা, হিন্দি টেলিভিশনের ক্ষেত্রে হিন্দি ভাষাবিদরা তারা চর্চা করেছেন। আমরা সবাই জানি যে হিন্দি টেলিভিশনের জগতে একটা নাম প্রয়াত এসপি সিং এর, তিনি ভাষাটা নিয়ে ভেবেছেন যে টেলিভিশনে কি ভাষা হতে পারে, খবরের কাগজে কি ভাষা হতে পারে, দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কি ভাষা হতে পারে। সবকটা ভাষা কিন্তু আলাদা। যে ভাষাটাতে আমি সাহিত্য চর্চা করব সেই ভাষাটাতে আমি বাড়িতে কথা বলবো না, সেই ভাষাটায় আমি খবরের কাগজে খবর লিখবো না, বা সেই ভাষাটাতে আমি টেলিভিশনে খবর বলবো না। সবকটার ভাষা কিন্তু আলাদা হতে হবে। পরবর্তীকালে আমরা জানি যে বিনোদ দুয়া অথবা রজত শর্মা তারাই টেলিভিশনের হিন্দি ভাষাটা কি হওয়া উচিত এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করেছেন এবং একটা স্টাইল শিট তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী হিন্দি ভাষাটা হিন্দি টেলিভিশন, হিন্দি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা গর্ব অনুভবের জায়গাতে গেছে। কিন্তু বাংলা ভারতবর্ষের ভাষার ক্ষেত্রে যেটা হয়েছে, এর অপব্যবহার হওয়ার কারণে বাংলা ভাষীরাই বাংলা ভাষা সম্বন্ধে গর্ববোধ করাটা বন্ধ করে ফেলেছে। এবং টেলিভিশনে যে বাংলা শব্দটা ব্যবহার করা হয় আজকের দিনে, সেটা অত্যন্ত নিম্ন স্তরের একটা ভাষা, এবং সেটার মধ্যে এমনকি দৈনিক কথোপকথনের ধারাটাও বজায় থাকেনি, এবং তার মধ্যে কোনো রকম ব্যাকরণ নেই, এবং কোনো রকমের কি বলবো মাধুর্য নেই, মিষ্টতা নেই, কোনোটাই কিছু নেই। আমি মাঝে মাঝে ভাবি যে বাংলা চ্যানেলকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যে এরকম করা যায় কিনা যে কোনো একজন সঞ্চালক তার 1 ঘন্টার সঞ্চালনাতে কতগুলো বৈদেশিক ভাষা বা বৈদেশিক শব্দ ব্যবহার করলেন তার উপরে তাকে 1 টাকা করে ফাইন করা হবে, এরকম একটা করা যেতে পারে। তো মানে তারা নিজেরা বাংলা ভাষাটা সম্বন্ধে তারা এটা ভাবছেন না যে একটা অডিও ভিজুয়াল যেখানে শব্দ এবং দৃশ্য দুটোই আছে, সেখানে দৃশ্য তো শুধু মানে লড়াই করাটাই একমাত্র কমিউনিকেশন হতে পারে না, সেখানে ভাষাটার শালীনতা, ভাষাটার মিষ্টতা, ভাষাটার গভীরতা, ভাষাটার মানে বোঝানোর মতো একটা জায়গা, এগুলো অত্যন্ত জরুরি। এই যে কতগুলো কারণ, সেই কারণের জন্য বাংলাটা ধীরে 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 ধীরে
ওই কিছু গবেষক মানুষদের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা ভয়ঙ্কর। আর তার উপরে আবার একটা রাজনীতির মানে একটা কি বলবো বিতর্কিত জায়গাতে আমি ফিরে আসি। সেটা হচ্ছে ইদানিংকালে বাংলা বাঁচানোর নাম করে বাংলা বলতে না পারা মানুষদের প্রতি যে ধরনের অশ্রদ্ধা এবং আইন হাতে নিয়ে যে ধরনের অপরাধ করা হচ্ছে, অন্য রাজ্যে কি হচ্ছে আমার সেটা দেখার দরকার নেই। আমি যেহেতু আজকে বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, তাই এটা একটা অত্যন্ত নেতিবাচক ফল দিচ্ছে। কারণ যতক্ষণ না এখানে আপনারা বসে আছেন যাদের মাতৃভাষা বাংলা নয়, তারা যতক্ষণ না পশ্চিমবঙ্গে তাদের জন্ম থেকে থাকার পর এখানকার ভাষাটাকে ভালো না বাসবেন, ততক্ষণ সেই ভাষাটা তো বিস্তৃতি লাভ করবে না। উল্টে কি হচ্ছে যে ওই সমাজের নিচের স্তরের যে মানুষগুলো বাংলা ভাষাটা বলতে পারে না, তাদেরকে আক্রমণ করে তাদের বাংলা ভাষার প্রতি একটা ভীতি সঞ্চার করা হচ্ছে, এবং তারা ভয়ে বাংলা ভাষাটা শিখতে চাইছে না, এবং যদি শিখতে চাইছে তাহলে ভয়ে শিখতে চাইছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। ভয়ে শেখা চলবে না, ভালোবেসে শিখতে হবে। তো এই যে দৈনন্দিন জীবনের বাংলা ভাষা নিয়ে সমস্যা, হেয়ার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হিন্দু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যে পাঠভবন বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো যদি অবস্থা তৈরি হয়, তাহলে বাংলা ভাষাকে ওই গবেষণাগারের মধ্যে আটকে রেখে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আর যারা এইটা তৃপ্তিবোধ করছেন যে আমেরিকাতে বাংলা ভাষা আছে বা ইংল্যান্ডে বাংলা ভাষা আছে, পুরোটাই কিন্তু বাংলাদেশের জন্য আছে এক। এবং যারা বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করেন, তারা জেনে রাখবেন যে এইভাবে ধর্মীয় বাংলা ভাষা, সেটা যদি পশ্চিমবঙ্গের বাংলা ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করবার চেষ্টা করে, তাহলে এই রাজ্যেতেও বা এই দেশেতেও কিন্তু বাংলা ভাষাটা ধ্বংস হয়ে যাবে। বাংলা ভাষা একটা অত্যন্ত মিষ্টি, ধর্ম নিরপেক্ষ এবং জেন্ডার নিরপেক্ষ, এরকম ভাষা কিন্তু পৃথিবীতে খুব কম আছে। ধর্ম নিরপেক্ষ এবং জেন্ডার নিরপেক্ষ ভাষা, সেইটাকে বাংলাদেশে যেভাবে একটা ধর্মীয়করণ করা হয়েছে, সেইটার থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে হবে এবং এই ভারতবর্ষের বাংলা ভাষাকে ভারতবর্ষের ধ্রুপদী ভাষা হিসাবে বিকশিত করতে হবে। আমার এইটুকুই মনে হয়েছে আমার নিজের জীবনের অভিজ্ঞতাতে। নমস্কার। ধন্যবাদ শ্রী প্রসেনজিৎ বক্সী মহাশয়কে তার অসাধারণ উপস্থাপনার জন্য, বাংলা ভাষা বিষয়ক অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ বক্তৃতা প্রদানের জন্য। এর পরবর্তী বক্তা হিসেবে আমরা আহ্বান করব পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ ভাষা চর্চা ও গবেষণা সংস্থার অধিকর্তা ডক্টর সাথী গুহ মহাশয়কে। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের আয়োজক ভারতীয় ভাষা পরিষদ, সেন্টার ফর ভারত স্টাডিজ, তাদের উদ্যোগে বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা পাওয়ার ঘটনাটিকে যেভাবে দেখা হয়েছে বা দেখতে চাওয়া হয়েছে, এই সাধু উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানাই। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ একটি গবেষণা সংস্থা। খুব অল্প দিন হলো আমরা কাজ করছি, মানে বয়সের হিসেবে ইনস্টিটিউটের মাত্র কাজ করার সীমা হচ্ছে গত 3 বছর। এই 3 বছরের মধ্যে 2 বছরের থেকে একটু কম সময় আমরা এই ধ্রুপদী ভাষা বিষয়ক দাবিপত্র তৈরির কাজটি, গবেষণার কাজটি আমাদের ইনস্টিটিউট করে। আজকে এখানে প্রথমেই যে কথাটা স্বীকার করে নেওয়া ভালো যে ভারতীয় ভাষা পরিষদ ভারতীয় ভাষা হিসেবে বাংলা ভাষা একটি ভাষা স্বীকৃত বহুদিন থেকেই, এবং এখানে যারা অনুষ্ঠানের উদ্যোগী মানুষ তারা এসে বললেন, প্রথম 2জন বক্তাই হিন্দিতে কথা বলেছেন। এই যে বাংলা ভাষার গর্বের দিনে অন্য একটি ভাষার মানুষ মন খুলে তার শুভেচ্ছা জানাতে পারছেন, তার নিজের কথা, অনুভবের কথা তার নিজের ভাষায় বলতে পারছেন, এটাই তো বোধহয় সহনীয়তা, যেটা আমরা প্রায় ভুলতে বসি সমাজে, এবং প্রায়ই আজকাল ওই আমরা তোমরায় বিভাজিত হতে থাকি, যেটা কিছুটা হয়তো বলে গেলেন প্রশান্ত বাবু, যে কি প্রসেনজিৎ বাবু বলে গেলেন যে কি হতে পারে।
অনেক কিছু হয়, হতে পারে, কিন্তু আবার যেটুকু, যেমন এই যে হলটা খালি নিয়ে কথা উঠেছিল, ততটা ভর্তি নয়, কিন্তু যে কজন আছি আমরা সে কজন তো শুনছি মন দিয়ে, তার মানে সেই গ্লাসটার অর্ধেক ভর্তি না অর্ধেক খালি, সেই হিসেবে আমরা নাই বা গেলাম। তো এই কাজটা মানে এই বাংলা ভাষা নিয়ে বলেছেন যিনি সঞ্চালক শ্রীমতী ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায়, যে 2004 সালে প্রথম ভারত সরকার এই ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার কথা ভাবেন, এবং সেক্ষেত্রে প্রথম তামিল ভাষা, তারপর সংস্কৃত, তারপর ক্রমে ক্রমে দ্রাবিড় অন্য ভাষাগুলি যেমন তেলেগু, কন্নড় ইত্যাদি ভাষা পায়, এবং আমাদের প্রতিবেশী রাজ্য 2014 সালে ওড়িয়া ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করে। প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন একটা গুঞ্জন শোনা যায় যে ওড়িয়া আমাদের প্রতিবেশীর ভাষা হয়ে ধ্রুপদী ভাষার মর্যাদা পেল, আমরা কেন পাই না, আমরা কেন পাই না, মানে একটা হতাশা কাজ করে। আমরাও বিভিন্ন সময় শুনেছি, ভাষাবিজ্ঞানের কাজ করতে করতে ভাষাবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে এ কথাগুলো উঠেছে, কিন্তু হয়তো কোথাও একটা হিসেবের ভুল ছিল, যে কেন আগে করা হয়নি। করা হয়েছিল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন গিয়েছিল সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু এই কাজটা এটা করতে গেলে যে পথে যেতে হয় সেই পথটার বোধহয় একটু ভুল ছিল, জানা ছিল। কারণ এটা কোনো ব্যক্তির উদ্যোগে সম্ভব নয়, কোনো প্রতিষ্ঠান নিজের উদ্যোগে এটা করতে পারে না, রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হয়। কারণ এখানে একদম যে রাজ্যের যে ভাষা নিয়ে দাবিপত্র পেশ করা হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হয় এবং তাকে প্রধানমন্ত্রীকেই চিঠি লিখতে হয়। এটা একটা প্রোটোকল, নিয়ম, মানে এই নিয়মেই ফরম্যাটে যেতে হবে। যেমন নিয়ম হচ্ছে ওই ভাষাকে 1500 থেকে 2000 বছরের পুরনো তার চিহ্ন আবিষ্কার করতে হবে, তার সাহিত্য থাকতে হবে, তার ইতিহাস থাকতে হবে, লিপি কিভাবে বিবর্তিত হয়েছে সেটা বোঝাতে হবে। এই জিনিসগুলো করতে পারলে তারপরে দাবিপত্রটি পেশ করলে সেখানে স্বরাষ্ট্র দপ্তর, মিনিস্ট্রি অফ কালচার, সংস্কৃতি মন্ত্রক এবং সাহিত্য একাডেমি দিল্লি, তারা এটা পরীক্ষা নিরীক্ষা, তাদের একটি গুরুত্বপূর্ণ একটি স্ক্রুটিনি করা হয়। সেখানে ওই বিভিন্ন ভাষা তাত্ত্বিকরা থাকেন, তারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি তারা মনে হয় যে হ্যাঁ এই দাবিপত্রটি পাশ করেছে, মানে যা যা চাওয়া হয়েছিল সেগুলো আছে, তখন এই মর্যাদা দেওয়ার কথা দেওয়া হয়, মানে সেটাই সেভাবেই হয়ে এসেছে। আমরা জানি এবার 2024-এ শুধু বাংলা নয়, মারাঠি, অহমিয়া, পালি, প্রাকৃত 5টি ভাষা একবারে পেয়েছে, মর্যাদা পেয়েছে। মারাঠি ভাষার যে দাবিপত্রটি সেটি কিন্তু প্রায় 10 বছর আগে জমা দিয়েছিলেন তারা, তাদের 10 বছর সময় লেগেছে, কারণ বারবার পরীক্ষিত হয়েছে, বিভিন্ন রকম আবার ফিরে চাওয়া হয়েছে যে এই যেটা তথ্য দিয়েছেন এর আবার নতুন করে দিন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আমাদের ভালো লাগা এই জন্য যে 2 বছর ধরে যে গবেষণা চলেছিল, সেই গবেষণার যে দাবিপত্রটি তৈরি হয়েছিল, আপনারা এখানে নিশ্চয়ই শুনতে এসেছেন, সেজন্য একটু বলি যে দাবিপত্রটি একটা 4 ভলিউমের তৈরি বড় একটি গবেষণাপত্র, যাতে 2200 পাতা ছিল, 2200 পাতা, মানে খুব ভীষণ একটা আনন্দের কাজ এই জন্য আমাদের কাছে ছিল। কারণ ওই যে ডক্টর মহাপাত্রও বলেছেন, বা আগেও স্যারও বলেছেন, যিনি শুরু করলেন প্রফেসর, তিনি বলেছেন যে ওই চর্যাপদ হচ্ছে আমাদের সীমারেখা। আমরা সবসময় বলি যে বাংলা ভাষা সাহিত্যের মানে শেষ নিদর্শন বা প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। কিন্তু এই চর্যাপদ কখন লেখা হয়েছিল এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম তর্ক বিতর্ক ছিল। কেউ বলছেন যে 10ম 11শ শতাব্দীতে, মানে কিছুতেই সেটা পার হয় না 1500 বছর। কিন্তু আমরা যখন এই কাজটা হাতে নিলাম, মানে কিভাবে এগোতে হবে ভাবতে গেলাম, তখন আমাদের হাতে ছিল ওড়িয়া ভাষার যে ডকুমেন্ট, যেটা তারা যারা জমা দিয়েছিলেন সেটার একটা মানে প্রকাশিত একটা পত্র বা বই, সেটা আমরা পেয়েছিলাম, এবং আমরা সেটা পেয়ে ঠিক বুঝতে পারছিলাম যে আমাদের কোন পথে হাঁটতে হবে। আশ্চর্যের বিষয়, ওড়িয়াও কিন্তু দাবি করেছে ওড়িয়ার প্রাচীনতম নিদর্শন চর্যা,
তারা সেখানে বলেছেন আমাদের যে বইটা আমরা পড়ি মানে বা আমরা দেখতে পাই 1000 বছরের বৌদ্ধ বাংলা গান ও দোহা, সেখানে সেটা ওই বাংলা শব্দটা নেই, মানে সেই তারা যে প্রমাণপত্রটি পেশ করেছেন। এবার আমাদের সাথে যারা অহমীয়ারা পেয়েছেন তাদেরও কিন্তু বলেছেন তাদের শেষ প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে তো সেই প্রতর্কটা তো তৈরি হচ্ছে যে তাহলে এটা কি বাংলা নাকি এটা অহমিয়া নাকি এটা ওড়িয়া। কিন্তু আমাদের তার মানে খুঁজতে হয়েছিল দিক চিহ্নগুলোকে, কিভাবে আমরা এটিকে বাংলাই বলতে পারি বা বাংলার শেষতম যদি প্রাচীনতম সাহিত্যের নিদর্শন ভাবি তাহলে এটাকে কিভাবে প্রমাণ করা যাবে। আমাদের ভেবে দেখতে হবে চর্যাপদ পাওয়া গিয়েছিল নেপাল থেকে, পশ্চিমবঙ্গে নয়, মানে বাংলাদেশেও নয়। মানে বাংলা বলতে যা তখন তো বাংলা এরকম ছিল না, এই কাঁটাতারের বেড়াটা ছিল না, অন্যরকম ছিল, কিন্তু পাওয়া গিয়েছিল নেপাল থেকে। কেন? কারণ তালপাতার পুঁথি আমাদের এই আবহাওয়ায় বাঁচে না, কিছুদিনের মধ্যে উই লাগে, গরম বেড়ে গেলে সেটা ভেঙে ঝুরঝুর করে পড়ে যায়। নেপালে পাওয়া গিয়েছিল, কারণ যারা এই যে পুঁথিগুলি যেটা উল্লেখ করেছেন স্যারও, যে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে মূলত যে সংস্কৃতির চর্চা সারা পৃথিবীর লোককে আকর্ষণ করেছিল বাংলার দিকে, চর্যাপদকে যদি সেই বৌদ্ধ সাধন পদ্ধতির কোনো গান বলে মনে করা হয়, কবিতা বলে মনে করা হয়, তার জন্যই কিন্তু মানুষ নিয়ে গেছে নেপালে, তিব্বতে। সেই ধারাটি খুঁজতে খুঁজতে তাহলে বোঝা যাচ্ছে যে যদি দশম একাদশ শতকে চর্যাপদ লেখা হয়েও থাকে, চর্যাপদ তো কবিতা, মানুষের ভাষা আর তার কবিতার ভাষা নিশ্চয়ই সময় লাগে। মানুষ যেদিন কথা বলতে শুরু করেছিল সেদিন তো সে কবিতায় কথা বলতে শুরু করেনি, সেদিন কথা বলেছে। কবিতা মানে সাহিত্য উন্নত হতে গেলে স্ট্যান্ডার্ড যাকে আমরা বলছি মান্যভাবে ছন্দ ছিল, পাদাকুলক ছন্দে লেখা হয়েছিল, যা কিন্তু পরবর্তীকালে বাংলা পয়ার ছন্দে পরিবর্তিত হয়েছে। তাহলে এই যে লেখা হচ্ছে তাহলে ভাষাটার একটা আরো অতীত ইতিহাস আছে। তাহলে আমরা সেইখান থেকে খুঁজতে শুরু করেছিলাম যে অতীতটা কোথায় কোথায়, সেদিক থেকে অনেকগুলো দিক চিহ্ন পেয়েছি। সে কথা আজকের একটা কথায় এক সন্ধ্যায় সত্যিই বলে ফেলা সম্ভব নয়, দু একটা কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে, তাই বলছি যে আমরা যখন এটা দেখতে শুরু করলাম তখন বোঝা গেল যে তার মানে বাঙালি একটা ঐতিহ্য ছিল। তারপরে হঠাৎ করে আমরা এই কাজটা যারা আমরা করছিলাম তারা কিন্তু সবাই শুধু বাংলা সাহিত্য বাংলা ভাষা বিজ্ঞানের লোক না, আমাদের সঙ্গে কাজ করছিলেন ঐতিহাসিকেরা, আমাদের সঙ্গে কাজ করছিলেন আর্কিওলজির অধ্যাপক, আমাদের সাথে কাজ করছিলেন পালি প্রাকৃতের অধ্যাপক, আমাদের সাথে কাজ করছিলেন সংস্কৃত ভাষার অধ্যাপক। মানে আমরা সবাই একটা টিম করে কাজ করছিলাম। এবং এই জন্য এটা সুবিধে এটাই হয়েছিল যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের একটা প্রতিষ্ঠান, সেই জন্য এই সবাইকে একসাথে করে কাজটা করা তো আমাদের সুবিধে হয়েছিল, অন্য কোনো ক্ষেত্রে হয়তো এতটা সুবিধে হতো না। তো যাই হোক এটা হয়েছিল, যেমন আগেও পাঠানো হয়েছিল বিভিন্ন ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন ইনস্টিটিউট উদ্যোগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করার জন্য, কিন্তু সেটা মান্যতা পায়নি কেন্দ্রীয় সরকারের কাছে, কারণ সেটা ওই রাজ্য সরকারের তরফে পাঠানো হয়নি। এবারের কাজটা আমরা এবছরই বলবো, কারণ 2024 জানুয়ারি মাসের 12 তারিখে আমরা এটা জমা দিতে গিয়েছিলাম দিল্লিতে, তার অক্টোবরের 4 তারিখে রেজাল্ট, মানে পরীক্ষা দিয়ে এসেছিলাম, রেজাল্ট পাওয়া গেল অক্টোবরের 4 তারিখে। তো এই পুরো জার্নিটার মধ্যে আমরা দেখতে দেখতে গেলাম যে কিভাবে আসলে ইতিহাসকে দেখা, এই যে নব্য ভারতীয় আর্য ভাষা বলে দেগে দেওয়া হয় মানে বাংলাকে, এই যে নব্য ভারতীয় আর্য ভাষাকে দেগে দেওয়া হয় এর একটা বড় কারণ কিন্তু ওই যে আমাদের ঔপনিবেশিক শিক্ষা। কারণ ওই যে আমাদের বলে দেওয়া হয়েছিল না, উপনিবেশ যা তোমরা কিচ্ছু জানতে না, তোমাদের সব কিছু এসে শিখিয়ে দিয়ে গেল পশ্চিম। কিন্তু এটা তো তাই নয় বোধহয়। তাহলে তো মানে ওই ম্যাক্স মুলারের মতো দার্শনিকেরা তারা ভারতবর্ষে বারবার ঘুরে ঘুরে আসতেন না, এশিয়াটিক সোসাইটিও স্থাপন করতেন না। তারা এসেছিলেন কারণ মনে হয়েছিল যে জ্ঞানের বিরাট একটা ভান্ডার এদেশে আছে, এবং সেটা আজও সারা পৃথিবীর মানুষ কিন্তু বিশ্বাস করেন। এবং যেটা বলেছেন উনি যে গবেষণাগারে আবদ্ধ হয়ে থাকলেই চলবে না, তাহলে ভাষাটা বাঁচবে না, সেটা ঠিক।
কিন্তু গবেষণায় এই যে আমরা একটা ইতিহাসকে নতুন করে দেখার জন্য যে পথটা খুঁজে পেলাম, আমরা কিন্তু সেই কারণে অনেকটা আশাবাদী যে এবার নতুন করে একটা ভাবা হবে। মানে কেউ আমি বাংলা অনার্স পড়েছি, বাংলা এমএ পড়েছি, বাংলা এক বিষয় নিয়ে পিএইচডি করেছি, মানে আমি অনেক কিছু জেনে গেলাম, তা না। এটাই এই কাজটা করতে করতে আমরা বুঝেছি যে অনেকগুলো বিষয়ের মানুষকে একসঙ্গে, যাকে আমাদের আজকের ভাষায় বলা হয় ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, এইভাবে না এগোলে কিন্তু হবে না। যেটা উনিও বলছিলেন যে স্ক্রিপ্ট লেখায় অসুবিধে হচ্ছে, যে ভাষায় কথা বলি যে ভাষা সেই ভাষায় লেখা হচ্ছে না, বাংলার যেসব সিরিয়াল হচ্ছে তার বাংলা অদ্ভুত, যেসব ভাষায় সংবাদপত্রে লেখা হচ্ছে সেখান থেকে প্রতিদিনের ভাষার সাথে পার্থক্য থেকে যাচ্ছে। এই যে এইটা করতে গেলে কিন্তু গবেষকদের প্রয়োজন আছে, তারা একসঙ্গে বসে একটা জায়গায় বসে ঠিক করতে পারেন দিশাটা, যে আজকের দিনে দাঁড়িয়ে এই ভাষাটা নিয়ে আমরা ভাববো কিভাবে কি করতে পারি। সত্যি সত্যি আমাদের একেবারে যে হতাশ হবার মতো ঘটনা তা নয়, কারণ ইতিমধ্যে আমরা গুগল থেকে চিঠি পেয়েছি, মানে বাংলায় আরো কি করে ভালো করে কর্পাস তৈরি করা যাবে। কারণ বাংলা এমন একটা ভাষা, সেটা কিন্তু সারা পৃথিবী জুড়েই তার মানুষ আছেন, তার ব্যবহার করেন। এবং আজকে যারা আমাদের সঙ্গে বসে আছেন, ওনারা আজকে ওনার সাথে যখন আলাপ হলো, উনি প্রথমেই বললেন যে আমরা বাংলা আর হিন্দি দুটো বিষয় নিয়ে কাজ করি, মানে ভারতীয় ভাষা পরিষদের। তো এই যে আমরা সবসময় নিজেদেরকে যদি আলাদা করে না নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করি, তাহলে আমরা নিশ্চয়ই দিশা খুঁজে পাবো। আর যেটা বলছিলাম যে এই কাজটা করতে করতে আমরা যখন বিভিন্ন সাহিত্যের ইতিহাস দেখছি বিভিন্নভাবে, তখন আমাদের একটা শহীদুল্লাহ সাহেবের একটা ভাষা ইতিহাসের আমরা পেলাম। সেখানে পড়তে পড়তে দেখা গেল যে উনি মনে করছেন যে চর্যাপদের অনেক কবি সপ্তম অষ্টম শতাব্দীতে ছিলেন, এবং উনি একটা বইয়ের ওনার বই থেকে একটা বইয়ের ইশারা পেলাম আমরা। সেই বইটা কি? সেটা হচ্ছে সংস্কৃত চাইনিজ ডিকশনারি। সেই সংস্কৃত চাইনিজ ডিকশনারিটা তৈরি হয়েছিল, মানে যিনি সম্পাদনা করেছিলেন লিয়েন, তিনি মারাই গেছেন 739 খ্রিস্টাব্দে, মানে কত আগে। এবং সেটা তারপরে প্রবোধচন্দ্র বাগচি, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি ফরাসি ভাষার পণ্ডিত ছিলেন, তিনি তার অনুবাদ করা এটা একটা সংখ্যা ফ্রান্স থেকে বেরিয়েছিল 1927-1939। এটা যখন আমরা খুঁজে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেইটা লেখা কিন্তু চাইনিজটা বোন অ্যান্ড ওরাকেলে, মানে যে স্ক্রিপ্ট, যে চাইনিজ স্ক্রিপ্ট এখনকার চাইনিজ অধ্যাপকরা তারা উদ্ধার করতে পারছেন না। এবং আমরা হন্যে হয়ে ঘুরছি, তখন ওই ফরাসি অনুবাদের বইটা আমরা পেয়েছি। তার সেখান থেকে ফরাসি যারা জানেন সেই অধ্যাপকদের সাহায্য নিয়ে যে আমরা সেখানে পৌঁছলাম, সেখানে 52টা মতো বাংলা শব্দ আছে। সেসব মোট্ট, ভতারো, ধান, মাংস, এইসব বাংলা শব্দ। কিন্তু ভাবুন, সেই লেখা হয়েছিল সংস্কৃত আর চাইনিজ মানে ডিকশনারি, অভিধান, সেখানে বাংলা ভাষা, বাংলার 52টা মতো শব্দ আমরাই পেয়েছি। তাহলে বাংলা ভাষাটা সেই কতদিন আগে একটা মান্য ভাষা, মানে শব্দ ব্যবহার করার যোগ্য বা নেবার মতো শব্দ তার দেবার ছিল, সেই জন্য সেটা গ্রাহ্য হয়েছিল। উনি বললেন যে, উনি যখন বলছিলেন না যে বাংলা ভাষায় না, তার মধ্যে বিদেশি শব্দ বললে ফাইন করার কথা একটা বললেন তো যে এটা উচিত, কিন্তু সত্যি কি এটা সম্ভব? ভাষা তো নেবেই, ভাষা নেবে, দেবে, গ্রহণ করবে, এটাই হবে। কারণ ধরুন যদি সত্যি আমি বাংলা ভাষাকে আজকে আপনি ফাইন করতে থাকেন, তাহলে জমি, জিরে, তাইন, আকবর কিচ্ছু থাকবে না, সবগুলো তো সব বিদেশ থেকে এসছে, তাহলে বাঙালি জমিও থাকবে না, আইনও থাকবে না, কিচ্ছু থাকবে না। সুতরাং নিতেও হবে, দিতেও হবে। এবং এই ব্যাপারটার মধ্যে এই যে একসঙ্গে নেব, আমার প্রয়োজনে নিশ্চয়ই আমি নেব, আমার প্রয়োজনে আমি নিশ্চয়ই আমি দেব। এই যে আজকে ওনারা বসে মাতৃভাষা বাংলা নয়, অথচ মানে শুনছেন, বলছেন, ভাবছেন, শ্লাঘা অনুভব করছেন, এই যে আমোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষার অনুষ্ঠানে এসে সময় দিচ্ছেন, এ কি কম আশীর্বাদ? এটাকে তো ভুললে চলবে না। এটা আমরা যারা একসঙ্গে আছি, আর
কিছু দুষ্টু মানুষ সব সময় থাকবেন, ছিলেন, সারা পৃথিবীতে থাকবেন এবং তারা বিভিন্ন কিছু তৈরি করবেন। আমাদের কাজ আমরা কতটা মানে কি বলবো পজিটিভলি ভাববো, এটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাব। আর সত্যি সত্যি সব শিশুকে তার বাবা মা মানে বাংলা মিডিয়াম স্কুলে পড়াবেন এই আশা আমরা আজকে আর করতে পারি না, কারণ আমাদের কাজের ভাষা মানে যোগাযোগের ভাষা, সেখানে লিঙ্গুয়া ফ্রাঙ্কার ব্যাপার আছেই। আর সত্যি কি আমি সত্যি যদি বলি যে তোমার ছেলেকে পড়ো বা শিশুকে পড়াও বাংলা বাংলা, তার সে তো প্রশ্ন করবে আমাকে যে তাহলে কি ও আর কোনো উচ্চশিক্ষায় যাবে না, আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি অংশগ্রহণ করবে না? নিশ্চয়ই করবে, কিন্তু তার নিজের ভাষা, তার যে গর্বের ভাষা, সেটা নিয়েও সে পড়াশুনো করবে। আর বাংলা পড়েও যে অনেক কিছু করা যায় এই কথা সবসময় স্মরণ করিয়ে দিতে হবে আমাদের কাছে পিঠে সঙ্গে যারা থাকবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে চেঞ্জ এজেন্ট হতে হবে, মানে যিনি ভাবছেন যে না এটা করলে কিছু হয় না, বাংলা পড়লে হবে না, মানে আমাদের যখন আমার মনে আছে আমি যখন অনার্স পড়ি সে সময় থেকেও কিন্তু প্রচলিত ছিল যে বাংলা এমএ পাস করার পরে চিড়িয়াখানার বাঘ হওয়া ছাড়া আর কোনো চাকরি পাওয়া যাবে না, কারণ ওই চিড়িয়াখানার বাঘ এবং সিংহ দুজনই বাংলায় এমএ, তাই দুজন দুজনের দিকে এগিয়ে এলেও কেউ আস্তে আস্তে কানে ফিসফিস করে বলবে ভয় পেও না আমিও বাংলায় এমএ। কিন্তু সেটাই যদি আমার বাবা মা বা আমি ভেবে নিতাম তাহলে আমিও তো পড়তাম না, কিন্তু আমি ভাবিনি, আমার বাবা মা ভাবেননি, সাহস জুগিয়েছেন যে না এই ভাষাটা পড়ো, এই ভাষাতেই অনেক কিছু করা সম্ভব। আমরাও করেছি, এখানে আমরা যারা বসে আছি বা শুনছি তাদের মধ্যে অনেকেই হয়তো এই ভাষাটা নিয়েই সারা জীবন কাজ করে গেছেন, করছেন। এই বিবেক বাবু উনি হিন্দি সংবাদপত্র চালান, কিন্তু উনি তো কত সুন্দর দৃষ্টান্ত দিলেন যে কোথায় ইটালিতে বসে উনি বাংলা শুনছেন। এটা সম্ভব হচ্ছে তো এই ভাষাটা সবাইকে আকর্ষণ করতে পারে বলে। আমাদের ইনস্টিটিউটে এরকম আমরা প্রচুর লোককে পাই, শুধু সবাই গবেষক না, একটি ছোট মেয়ে ইতালির একটা প্রচন্ড ছোট্ট গ্রাম থেকে এসেছে, সে রবীন্দ্রনাথ পড়বে এবং তাকে বিশ্বভারতী বলেছে না, সে ওখানকার স্ট্যান্ডার্ডের 12 ক্লাস পড়ে এসেছে, সে গ্রাজুয়েশন করে আসেনি বলে বিশ্বভারতী তাকে ভর্তি নিচ্ছে না, সে আমাদের কাছে এসেছে বাংলা শেখাতে হবে বলে। আমরা একটা কোর্স চালু করেছি, বাংলা ফর ফরেনার্স অর কালচারাল রিসার্চার্স। ফরেনার্স মানে যার ভার্নাকুলার বাংলা নয় তাকে আমরা বাংলা পড়াবো। এবং এছাড়াও আমাদের রাজ্যে যারা আসেন চাকরি করতে ব্যবসার খাতিরে, যাদের বাংলা ভাষাটা যাদের মাতৃভাষা নয় তাদের বাংলা শেখানোর জন্য এই ইনস্টিটিউট কাজ করে। এমনকি এই প্রদেশে যারা আইএএস অফিসার হয়ে আসেন আধিকারিক, তারা তো ভারতবর্ষে বিভিন্ন প্রদেশ থেকে আসেন, কিন্তু তাদেরকে এই রাজ্যের ভাষাটা শিখতেই হবে, নইলে তারা কাজ করতে পারবেন না, তাদেরকেও বাংলা শেখানো হয়। তো এই কাজটা করতে করতে আমাদের যেটা মনে হয়েছে যে বাংলা ভাষার ভবিষ্যৎ, প্রাচীনত্ব যেমন অনেক দূরে, ভবিষ্যৎও অনেকটা দূরে। সংবঙ্গীয় শব্দটি লেখা পাওয়া গিয়েছিল মহাস্থানগড়ের শিলালিপিতে। মহাস্থানগড় হচ্ছে এখন বাংলাদেশে বগুড়া জেলায়, সেখানে একটি শিলালিপিতে লেখা হচ্ছে সংবঙ্গীয় শব্দটা আছে। সেখানে এই যে একটা জাতি কতটা নিজের সম্পর্কে সচেতন হলে নিজের কথা শিলালিপিতে লিখে যেতে পারে। পশ্চিমবঙ্গে বা বাংলায় যদি সত্যি অনেকটা পাহাড় থাকতো তাহলে হয়তো আমরাও অশোকের বা ওদের গিরনারের শিলালিপির মতো শিলালিপি পেতাম, কিন্তু আমরা এখানে বাঁচিয়ে রাখতে পারিনি, কারণ আমাদের আবহাওয়াটা সেই সব প্রাচীন জিনিস বাঁচিয়ে রাখতে দেয়নি। কিন্তু যেগুলো খনন করে পাওয়া গেছে, যেখানে আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলো যেখান থেকে আমরা পেয়েছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সেখানে ধান কাটার পোড়ামাটির যে প্লাক গুলো পাওয়া যাচ্ছে, সেখানে ধান কতদিন আগে, এই যে পান্ডু রাজার ঢিবিতে পাওয়া যাচ্ছে। তারপরে বয়াংশী বলা হতো বাঙালিকে, মানে বাংলার এই অঞ্চলের লোককে, তারা মোটেই আর্য নয়, তারা সবাই এখানকার মানুষ ছিলেন। তো এই যে তাদের একটা গুরুত্বপূর্ণ অতীত এবং কবে থেকে তার পথ চলা শুরু হয়েছিল সে সত্যিই আমরা এখনো জানি না। নিহার রঞ্জন রায় তার প্রাচীন বাংলার ইতিহাসে বলেছিলেন যে বাঙালির ইতিহাসকে পেছন দিকে নিয়ে গেলে আরো কয়েক হাজার বছর দূরে নিয়ে যাওয়া যায়। তো আমরা আপাতত যে কাজটুকু করেছি
তাতে মোটামুটি 2300 থেকে 2600 বছরের পুরনো অভিজ্ঞান খুঁজে পেয়েছি আমরা, বলে দাবি করছি না, অভিজ্ঞান। কিন্তু এই কাজ, এই গবেষণা আরো চললে বাঙালির ঐতিহ্যকে, বাঙালির সংস্কৃতিকে আরো অনেকটা দূর পিছন দিকে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয়। আর সেটা তখনই সম্ভব এবং কার্যকর হবে, এই নিয়ে শ্লাঘা, যখন এই আমরা সবাই বিভিন্ন ভাষিক মানুষও এক জায়গায় বসে একটি ভাষার, তার ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়াকে যেভাবে যত্ন করছি, যেভাবে লালন করতে চাইছি, এই জিনিসটিকে বাঁচিয়ে রাখতে পারবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।